Hello everyone, I am Probir. Welcome to our YouTube channel Job Planning by Probir. আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটি হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গের যে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই নিয়েই আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বেশি কথা না বলে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা ওপেন করে রেখেছি আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে 12 পেজের ফর্ম। সেই 12 পেজের ফর্ম আমাদের সামনে ওপেন করা রয়েছে। তো চলো শুরু করা যাক একের পর এক থেকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক, প্রথমে দেখতেছি পারিবারিক পরিচয়। প্রথমে দেখতে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয়ে এখানে দেওয়া আছে নির্দেশনাতে কি বলা আছে, যদি সঠিক হয় তাহলে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। প্রথমে 1 নম্বরে আছে পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের প্রধান যে পরিবারের গার্জেন, সেই পরিবারের গার্জেনের এখানে নাম লিখতে হবে আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম এখানে লিখতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে জন্ম তারিখ। এখানে জন্ম তারিখ বলা হয়েছে দিন, মাস, বছর, অর্থাৎ এখানে যে পরিবারের প্রধান সেই পরিবারের প্রধানের যে জন্ম তারিখ, প্রথমে কোন দিনে জন্ম হয়েছে, তারপরে কোন মাসে জন্ম হয়েছে এবং তারপরে কোন বছর সেটি পরপর লিখতে হবে। অর্থাৎ প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ। এখানে পরিবারের প্রধান পুরুষ কি মহিলা বা অন্যান্য, এখানে যেটি হবে, যদি পুরুষ হয় তাহলে পুরুষের টিক চিহ্ন দিতে হবে, মহিলা হলে মহিলাদের টিক চিহ্ন দিতে হবে। তারপরে 4 নম্বর যে পেজটি রয়েছে সেটি হলো পরিবারের প্রধানের আধার নাম্বার। এখানে পরিবারের প্রধান অর্থাৎ পরিবারের যে প্রধান হবে সেই প্রধানের এখানে আধার নাম্বার এই ঘরটাতে ফিল আপ করতে হবে। তারপর 5 নম্বর রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, সেই রেশন কার্ডের যে পারিবারিক আইডি যদি থাকে তাহলে এখানে দিতে হবে। যদিও বেশিরভাগ লোকেরই এটা থাকবে না, তাই এটাতে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। তারপরে রয়েছে 6 নম্বর ঘরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ টোটাল পরিবারে কতজন রয়েছে সেই টোটাল সদস্যের সংখ্যা এখানে দিতে হবে। এখানে শুধুমাত্র সংখ্যা লিখতে বলেছে। এই ডান পাশে যে নির্দেশনাগুলি রয়েছে সেই নির্দেশনাগুলি অবশ্যই ভালো করে সবাই পড়ে নেবে। তো এখানে প্রথমে যে রয়েছে পরিবেশ সদস্য সংখ্যা, সেই পরিবেশ সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। তারপরে এখানে দেওয়া আছে 7 নম্বরে ঠিকানা। এই ঠিকানাতে তোমাদের যেখানে স্থায়ী বাসস্থান, সেই স্থায়ী বাসস্থান এখানে লিখতে হবে। প্রথমে এখানে গ্রাম, তারপরে পোস্ট, তারপরে থানা, জেলা, রাজ্য এবং সর্বশেষে পিনকোড এখানে লিখতে হবে। যে স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। তারপরে 8 নম্বরে রয়েছে যোগাযোগ নাম্বার, অর্থাৎ এখানে নিজেদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার পার্মানেন্ট ফোন নাম্বার যেটিতে সবসময় রিচার্জ থাকে সেরকম পার্মানেন্ট ফোন নাম্বার এখানে দিতে হবে। এবং এখানে বলা হয়েছে যে যে পরিবারের প্রধান রয়েছে সেই পরিবারের প্রধানের যে আধার কার্ড, সেই পরিবারের প্রধানের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ রয়েছে সেই পরিবারের প্রধানের আধার কার্ডের মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপরে এখানে 9 নম্বরে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের, অর্থাৎ এখানে যে পরিবারে যত লোক থাকবে প্রতিটি লোকের এখানে যে জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার এখানে দিতে হবে। প্রথমেই দেখো রয়েছে পরিবারের প্রধান। পরিবারের প্রধানের কি, পরিবারের প্রধান, এই পরিবারের প্রধানের কি রয়েছে, পরিবারের প্রধানের এখানে নাম লিখতে হবে। তার পরিবারের প্রধানের নাম লেখার পর এখানে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি না। যদি পরিবারের প্রধান অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে তাহলে এখানে হ্যাঁ চিহ্নতে টিক চিহ্ন দিতে হবে। আর যদি পরিবারের প্রধানের যে যে পরিবারের প্রধান সেই পরিবারের প্রধান যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন না করে তাহলে এখানে কিছু চিহ্ন দিতে হবে না। এখানে দেখো আর তার ডান পাশে যেটা রয়েছে নির্দেশনা, সেখানে বলেছে বয়স যদি 5 বছরের কম হয় তাহলে আধার যে চিহ্ন সেই আধার কার্ডের নাম্বারে ওখানে NA চিহ্নিত করতে হবে। তারপরে এখানে সদস্য নাম্বার 1, অর্থাৎ তোমার পরিবারে কতগুলো লোক রয়েছে সেই লোকগুলোর মধ্যে যদি প্রথম যে লোক সেই প্রথম লোকের এখানে নাম দিতে হবে। নামের পর এখানে দিতে হবে জন্ম তারিখ, তারপরে লিঙ্গ। এই লিঙ্গটা
এই লিঙ্গ, তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ পরিবারের প্রধান যদি তোমার বাবা হয় তাহলে বাবার সঙ্গে তোমার যে সম্পর্ক সেই সম্পর্ক এখানে পুত্র বা কন্যা এই সম্পর্ক এখানে দিতে হবে। তারপরে আধার নাম্বার দিতে হবে। তারপরে এরকম প্রতিটি লোকের, তারপর সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এরকম প্রতিটি লোকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এবং আধার নাম্বার এখানে পরপর দিতে হবে। এবং ডান পাশে যে হ্যাঁ চিহ্নটি রয়েছে, এই হ্যাঁ চিহ্নটিতে যদি সে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকে তাহলে এখানে হ্যাঁ চিহ্নটিতে ঠিক দাগ দিতে হবে। এবং যদি অন্নপূর্ণা যোজনার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ না করে থাকে তাহলে এখানে ঘরটি ফাঁকা ছেড়ে দিতে হবে। তারপরে 10 নম্বর যে পয়েন্টে রয়েছে, এখানে বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ এখানে যে পরিবারের প্রধান এবং পরিবারের যে সকল প্রাপ্তবয়স্ক সদস্য তাদের এখানে ব্যাংকের ডিটেলস দিতে বলেছে। এখানে প্রথমে বলেছে এইচও অ্যাপ মানে হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধান, পরিবারের যে গার্জেন সেই গার্জেনের এখানে ব্যাংকের অ্যাকাউন্ট। এখানে প্রথম বলা হয়েছে ব্যাংক, এখানে ব্যাংকের নাম যদি হয় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া দিতে হবে, যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তাহলে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপরে আইএফএসসি কোড দিতে হবে। এখানে ডান দিকে দেখো নির্দেশনা কি বলেছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ এখানে বলেছে যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে বলেছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক না থাকলে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তারপর এখানে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2 এরকম যতগুলো সদস্য রয়েছে ততগুলো সদস্যের এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিতে হবে। তারপরে এখানে রয়েছে 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে এপিক এইচও অ্যাপ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ। এখানে বলেছে যে ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। এইচও অ্যাপ অর্থাৎ পরিবারের প্রধান এবং প্রাপ্তবয়স্ক সদস্য এবং যারা পরিবারের ভোট দেয় তাদের সবার এখানে ভোটের কার্ডের যে নাম্বার সেই নাম্বার এখানে দিতে হবে। প্রথমে বলা হয়েছে এইচও অ্যাপ এপিক নাম্বার মানে হলো যে পরিবারের গার্জেন রয়েছে সেই পরিবারের গার্জেনের যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। তারপরে বলা হয়েছে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার। এই বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার কোথায় পাবে না, যখন ভালো করে মনে করো যখন আমাদের এসআইআর হয়েছিল তখন এসআইআরে আমরা আমাদের যে বিধানসভার যে ভোটার লিস্টের তালিকা সেই ভোটার লিস্টের তালিকা আমাদের ছিল, সেইখানে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার দেওয়া ছিল। যদি তোমরা না পেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি ভিডিও বানিয়ে বলে দেবো কোথার থেকে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার পাওয়া যাবে। তারপরে এখানে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2 এরকম বাড়িতে যত লোক ভোট দেয় তাদের সবার ভোটার কার্ডের নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এখানে দিতে হবে। তারপরে আমাদের যে 12 নম্বর পয়েন্টটি রয়েছে সেই 12 নম্বর পয়েন্টটি রয়েছে আমাদের বিভাগ, অর্থাৎ তোমার যে কাস্ট সে কাস্ট এখানে দিতে হবে। এখানে কাস্ট বলা হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে অসংরক্ষিত ইউআর, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইউআর, ইডাব্লিউএস, এসসি এসটি ওবিসি এরকম দেওয়া রয়েছে। এবারে তোমার যে কাস্ট হবে সেই কাস্টে এখানে টিক চিহ্ন দেবে। তারপরে আমরা চলে যাই আমাদের যে সেকশন 2তে আমাদের রয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, অর্থাৎ এখানে রেশন কার্ড সম্পর্কিত তথ্য এখানে ফিল আপ করতে হবে। তো আমাদের এই রেশন কার্ড সম্পর্কিত তথ্যে আমাদের যে প্রথমে রয়েছে 1 নম্বর পয়েন্ট, আপনি কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, অর্থাৎ আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে। এখন সবাই ডিজিটাল রেশন কার্ড, তাই এখানে হ্যাঁ চিহ্ন দিতে হবে।
তারপরে 2 নম্বরে রয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এবারে তোমরা তোমাদের রেশন কার্ড দেখবে এবং সেই রেশন কার্ডে দেখবে তোমাদের কার্ডের না যে ধরন, সেই ধরন এখানে দেওয়া আছে। কারো হবে AAY, কারো PHH, কারো SPHH, এরকম যে যা রেশন কার্ডের ধরন দেওয়া থাকবে সেই ধরন অনুযায়ী যে ধরনটি হবে সেই ধরনটিতে এখানে টিক চিহ্ন দেবে। তারপরে 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হলো পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ বর্তমানে পরিবারটি রেশন তুলে কিনা। যদি রেশন তুলে তাহলে এখানে হ্যাঁ তে টিক চিহ্ন দেবে এবং না তুলে তাহলে এখানে না তে টিক চিহ্ন দেবে। তারপরে আমাদের যে 3 নম্বর সেকশন, সেই 3 নম্বর সেকশনে এখানে বলা হয়েছে সম্পদ। তো সম্পদের এই 3 নম্বর সেকশনে আমাদের সম্পদ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে তুলে ধরতে হবে। তো আমাদের এই সম্পদের যে প্রথম পয়েন্ট রয়েছে সেই প্রথম পয়েন্টটি বলেছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ তোমার যদি একটি পাকা ঘর থেকে থাকে তাহলে তুমি এখানে না তে চিহ্নিত করবে। তোমার যদি একটি পাকা ঘর বা দুটি পাকা ঘর অথবা তোমার যদি কাঁচা ঘর থেকে থাকে তাহলে তুমি এখানে না চিহ্নতে চিহ্নিত করবে। এবং তোমার যদি এখানে 3টি পাকা ঘর থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ চিহ্নতে ঠিক চিহ্ন করতে হবে। তারপরে বলেছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ তোমার নিজস্ব পরিবারের জমি আছে কিনা। যদি জমি থাকে তাহলে এখানে হ্যাঁ চিহ্নতে ঠিক চিহ্নিত করতে হবে এবং তোমার যদি জমি না থাকে তাহলে তোমাকে এখানে না চিহ্নতে চিহ্নিত করতে হবে। তারপর আমাদের যে 3 নম্বর পয়েন্টটি রয়েছে সেই 3 নম্বর পয়েন্টটি হলো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ এখানে তোমার যে পরিবার রয়েছে সেই পরিবারের যে টোটাল মোট জমি কত রয়েছে সেই জমি এখানে শতকে পুট করতে হবে। তারপরে 4 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হলো যানবাহন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ তোমার বাড়িতে মানে অবাণিজ্যিক অর্থাৎ সরকারি কাজে লাগে না এরকম কোনো কি নিজস্ব 4 চাকার গাড়ি আছে। যদি 4 চাকার গাড়ি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ তে চিহ্ন দিতে হবে এবং কতগুলি গাড়ি রয়েছে সেই গাড়ির সংখ্যা এখানে দিতে হবে। তারপরে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। আর যদি আপনার বাড়িতে গাড়ি না থেকে থাকে তাহলে কোনো চিহ্ন এখানে দিতে হবে না। তারপরে 5 নম্বর পয়েন্ট বলেছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ তোমার পরিবারে যদি কোনো স্বাস্থ্য বীমা আছে কি না সেই সম্পর্কিত এখানে তথ্য দিতে হবে। স্বাস্থ্য বীমা যদি তোমার পরিবারের যে স্বাস্থ্য বীমা সেই স্বাস্থ্য বীমাতে কার কার স্বাস্থ্য বীমা রয়েছে সেটি এখানে টিকে নিতে হবে। প্রথমে বলা হয়েছে প্রথম পয়েন্টে লেখা আছে এই যে অ্যাপ, অর্থাৎ হেড ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারের প্রধান। এখানে পরিবারের প্রধানের যদি তোমার স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে এখানে সরকারি স্বাস্থ্য বীমা না বেসরকারি বীমার অঙ্ক, এখানে তোমার স্বাস্থ্য বীমা সেই স্বাস্থ্য বীমাটি সরকারি না বেসরকারি এখানে দিতে হবে। তারপরে আমাদের যে 4 নম্বর সেকশন সেই 4 নম্বর সেকশনে আমরা চলে আসছি। 4 নম্বর সেকশনে রয়েছে আমাদের আয় বা পেশা। এখানে আয় বা পেশা সম্পর্কিত তথ্য তোমরাকে ফিল আপ করতে হবে। এই আয় বা পেশাতে যে 1 নম্বর পয়েন্ট রয়েছে সেখানে বলা হয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। এখানে মানে এখানে বলা হয়েছে মানে তোমার পরিবার কি কেউ ইনকাম ট্যাক্স দেয় কি না। যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে এখানে হ্যাঁতে ঠিক চিহ্নিত করতে হবে এবং যদি ইনকাম ট্যাক্স না দেয় তাহলে এখানে নাতে ঠিক চিহ্নিত করতে হবে। তারপরে এখানে 2 নম্বর যে পয়েন্ট রয়েছে সেই 2 নম্বর পয়েন্ট রয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড। এখানে বলা হয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে কি না। যদি এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে হ্যাঁ যদি হয় হ্যাঁতে ঠিক চিহ্ন দিন, তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন, আর যদি না থাকে তাহলে নাতে চিহ্নিত করুন। এখানে প্রথমে বলা হয়েছে HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যে গার্জেন সেই গার্জেনের এখানে নাম দিতে হবে। গার্জেনের নাম দেওয়ার পর এখানে বলা হয়েছে প্যান নাম্বার, তারপরে প্যান নাম্বার দিতে হবে। তারপরে যে সদস্য রয়েছে সেই সবার সদস্যের যে নাম সেই নাম এখানে দিতে হবে এবং নাম দেওয়ার পর তারপরে এখানে প্যান কার্ডের নম্বর দিতে হবে।
তারপর বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে কর্মসংস্থানের ধরন। এখানে বলা হয়েছে কে কি কাজ করে, এখানে কে কি কাজ করে যে কর্মসংস্থান সেই সম্পর্কে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান কোথায় কাজ করে এটা এখানে ঠিক চিহ্ন দিতে হবে। যেখানে কাজ করে সেখানে ঠিক চিহ্ন দিতে হবে। যদি সরকারি কাজ করে তাহলে সরকারি ক্ষেত্র। তারপরে বলা হয়েছে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী। যদি বেসরকারি ক্ষেত্রে কর্ম করে প্রাইভেটে কাজ করে তাহলে এখানে এটা ঠিক চিহ্ন দিতে হবে। তারপরে বলা হয়েছে সংগঠিত ক্ষেত্রে নিযুক্ত, এরকম যে যে কাজ করে সেগুলো এখানে ঠিক চিহ্ন দিতে হবে। যদি পরিযায়ী শ্রমিক হয় তাহলে পরিযায়ী শ্রমিকের ঠিক চিহ্ন দিতে হবে। যদি বেকার হয় তাহলে বেকার ঠিক চিহ্ন দিতে হবে। যদি এগুলোর মধ্যে কোনোটাই না করে তাহলে এখানে অন্যান্যতে ঠিক চিহ্ন দিতে হবে। এরকম যতগুলো সদস্য রয়েছে সেই সদস্যের মধ্যে যে যা কাজ করে সেই কাজে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। তারপরে আমরা চলে আসি আমাদের যে 4 নম্বর পয়েন্ট, সেই 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। অর্থাৎ যাদের প্রাপ্তবয়স হয়েছে সেই প্রাপ্তবয়স্কদের যে শিক্ষিত অর্থাৎ কে কত পর্যন্ত পড়াশোনা করেছে সেই সম্পর্কে তথ্য এখানে দিতে হবে। তো প্রথমে এখানে বলা হয়েছে দেশ শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। তারপরে এখানে দিতে হবে দেশ অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। অর্থাৎ প্রথমে যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে এই কতগুলি শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে এখানে ততগুলি লিখতে হবে। যদি তোমার বাড়িতে 2 জন পড়াশোনা করে থাকে এবং সেটি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এখানে 2 লিখতে হবে। তারপরে এখানে যদি এখানে লেখা হয়েছে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, এখানে তোমার বাড়িতে যদি যতগুলো থাকবে যতগুলো লোক তাদের প্রাপ্তবয়স্ক হয়েছে অর্থাৎ 18 বছরের বেশি বয়স হয়েছে তারা যদি পড়াশোনা না করে থাকেন তাহলে এখানে তাদের কতজন পড়াশোনা করেননি, কতজন অশিক্ষিত তাদের সংখ্যা এখানে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত। যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিততে ঠিক চিহ্ন দিবেন, আর যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিততে ঠিক চিহ্ন দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ পরিবারের প্রধান, যে পরিবারের প্রধান সেই পরিবারের প্রধানের যে শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সে কত পর্যন্ত পড়াশোনা করেছে সেই সে এখানে লিখতে হবে। যদি সে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে থাকে তাহলে এখানে মাধ্যমিক লিখতে হবে। যদি উচ্চ পাস পর্যন্ত পড়াশোনা করে থাকে তাহলে এখানে উচ্চ মাধ্যমিক লিখতে হবে। যদি গ্রাজুয়েশন পাস করে থাকে তাহলে এখানে গ্রাজুয়েশন লিখতে হবে। এরকম প্রতিটি সদস্যের যতগুলো প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে প্রতিটি প্রাপ্তবয়স্ক সদস্যের শিক্ষিত কি অশিক্ষিত এবং শিক্ষাগত যোগ্যতা যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে ফিল আপ করতে হবে। তারপরে আমাদের যে 5 নম্বর পয়েন্ট রয়েছে 5 নম্বর পয়েন্টটি বলেছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। অর্থাৎ কেউ কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন এবং সেই রাজনৈতিক দলের সঙ্গে বা কোনো পদে রয়েছেন, পদ, মন্ত্রী, বিধায়ক বা পঞ্চায়েতের পদে রয়েছেন, যদি এখানে থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে এবং যদি না থাকে তাহলে এখানে নাতে টিক চিহ্ন দিতে হবে। এবং যদি থাকে তাহলে সেই পদের যে সদস্য নাম্বার সেই সদস্য নাম্বার এখানে লিখতে হবে। তারপরে আমাদের রয়েছে 6 নম্বর পয়েন্ট রয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। তোমার বাড়ির মধ্যে যতজন তোমার রয়েছে, তোমার পরিবারে যতজন রয়েছে সেই সেই মানুষগুলোর মধ্যে কেউ কি পেনশন পায়। যদি পেনশন পায় তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে এবং যদি পেনশন না পায় তাহলে এখানে নাতে টিক চিহ্ন দিতে হবে। এবং যদি পেনশন পায় তাহলে সেই পেনশন পাওয়ার যে সদস্য নাম্বার সেই সদস্য নাম্বার এখানে দিতে হবে। এই সদস্য নাম্বার কেমন দিবে না, ধরো তুমি যে ওই যে প্রথমে ফিল আপ করলে যে পরিবার প্রধান তারপরে জন্ম তারিখ, ওই আধার কার্ড নাম্বার, ওইখানে যে যে পেনশন পায় সেই পেনশন পাওয়া লোকের তুমি যত নম্বরে ওর নামটা দেওয়া আছে, ধরো তুমি 3 নম্বর সদস্য, তোমার বাড়ির ওই মানুষটি 3 নম্বর সদস্য তাহলে এখানে 3 দিতে হবে। বা তোমার বাড়ির 4 নম্বর সদস্য তাহলে এখানে 4 লিখতে হবে, এই ফাঁকা ঘরের মধ্যে 4 লিখতে হবে। তারপরে যে 7 নম্বর পয়েন্ট রয়েছে সেই 7 নম্বর পয়েন্টটি বলা হয়েছে কোনো সদস্য কি জিএসটি
অধীনে নিবন্ধটি আছে, অর্থাৎ তোমার পরিবারের কোনো সদস্য কি জিএসটি দেয়। যদি জিএসটি দেয় তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দেবে, এবং জিএসটি না দেয় তাহলে এখানে নাতে টিক চিহ্ন দেবে। এবং যদি কেউ জিএসটি দেয় তাহলে এখানে তার জিএসটি যে নাম্বার, সেই জিএসটি নাম্বার এখানে ফিল আপ করতে হবে। তারপরে 8 নম্বর যে পয়েন্ট রয়েছে, সেই 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয়। এখানে পরিবারের যে মোট বার্ষিক আয়, এখানে বার্ষিক আয়টি অঙ্কে লিখতে হবে। অর্থাৎ কারো হয়তো 60,000, কারো তো বার্ষিক আয় 60,000, তাহলে এখানে তাকে 60,000 লিখতে হবে। কারো তো 72,000, তাহলে এখানে তাকে 72,000 টাকা লিখতে হবে। এরকম আমাদের যে এরপরের যে সেকশন 5 নম্বর সেকশন, সেই 5 নম্বর সেকশনে আমরা চলে যাব, এবং 5 নম্বর সেকশনে আমাদের বলা রয়েছে অন্যান্য পরিচয় নথি। অর্থাৎ তোমাদের যে আরো পরিচয় নথি রয়েছে, সেই পরিচয় নথি সম্পর্কে এখানে বলতে হবে। তো এখানে প্রথমেই যে সেকশন প্রথম যে পয়েন্ট রয়েছে সিএএ আবেদনের অবস্থা যদি থাকে, এখানে যদি সিএএ আবেদনের করা থাকে তাহলে এখানে যে পরিবারের প্রধান, এখানে যদি আবেদন করা হয় তাহলে এখানে প্রথমে বলা হয়েছে দেখো প্রযোজ্য নয়। যদি আবেদন না করে থাকে তাহলে এই যে প্রযোজ্য নয় ঘরটি রয়েছে, এই প্রযোজ্য নয় ঘরটিতে ঠিক চিহ্নিত করতে হবে। এবং যদি আবেদন করা থাকে তাহলে এখানে যে দ্বিতীয় ঘরটি রয়েছে, দেখো আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বার। অর্থাৎ যদি সে আবেদন করে থাকে তাহলে এখানে আবেদন করা যে ঘর, সেই ঘরটা ঠিক চিহ্ন দিতে হবে, এবং সেই আবেদনের নাম্বার এখানে দিতে হবে। এরকম প্রতিটি সদস্যের কেউ যদি সিএএ আবেদন করে থাকে এবং তার বর্তমান অবস্থা কি রয়েছে সেটি এখানে ঠিক চিহ্ন দিয়ে এখানে ফিল আপ করতে হবে। তারপরে আমাদের যে 2 নম্বর পয়েন্ট রয়েছে, সেই 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এইসব সম্পর্কে এখানে তথ্য দিতে হবে। এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধান, সেই পরিবারের প্রধানের যে যে কার্ডগুলি রয়েছে, অর্থাৎ এই যেসব কার্ডগুলি এখানে বলা রয়েছে, সেই সব এই যে এখানে যেসব কার্ডগুলি বলা হয়েছে, সেই সব কার্ডগুলির মধ্যে যদি কোনো কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডের নাম্বার এখানে দিতে হবে, এবং সেই নাম্বার দেওয়ার পর এখানে আইডি নাম্বার দিতে হবে, এবং তারপরে কোন তারিখে কার্ডগুলি ইস্যু করা হয়েছে সেগুলি এখানে ফিল আপ করতে হবে। তারপরে এরকম প্রতিটি সদস্যের যদি কোনো সদস্যের এই সব কার্ডগুলি থাকে, এই কার্ডগুলির মধ্যে যে কোনো একটি কার্ড থাকে, তাহলে এই যে কার্ডগুলি রয়েছে সেই কার্ডগুলির যে নাম্বার, প্রথমে নাম্বার দিতে হবে, তারপরে আইডি সংখ্যা দিতে হবে, এবং তারপরে যে তারিখ ইস্যু করা হয়েছে সেই ইস্যু করার তারিখের ডেট এখানে দিতে হবে। তারপরে আমাদের যে 3 নম্বর পয়েন্ট রয়েছে সেটি বলা হয়েছে যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। অর্থাৎ তোমাদের এখন আমাদের যে রিসেন্টলি যে 2026-এ SIR হলো, সেই SIR এ যদি তোমার SIR নাম বাদ পড়ে থাকে, এবং সেই নাম বাদ পড়ে থাকে এবং যদি সেটা ট্রাইব্যুনালে বিচারাধীন, অর্থাৎ এখনো তোমার বিচার চলছে, তুমি ভারতীয় নাগরিক কিনা, তাহলে এখানে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে বলা রয়েছে দেখো পরিবারের প্রধান, সেই পরিবারের প্রধানের যদি সে এসআইআর এর যে এসআইআর দেওয়া হয়েছিল সেই এসআইআর যদি বাদ যদি না পড়ে থাকে, বাদ না পড়ে থাকলে প্রথমের যে পয়েন্ট রয়েছে প্রযোজ্য নয়, এই প্রযোজ্য নয় ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে। এবং যদি এখানে বলা রয়েছে যে হ্যাঁ যদি এখানে যদি এসআইআর ট্রাইব্যুনাল বিচারাধীন মামলাতে থাকে তাহলে এখানে হ্যাঁ যদি হয় তবে মামলার বিবরণ, যদি এখানে হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দেবে, এবং তারপরে এখানে মামলার কিরকম মামলা চলছে সেই মামলার বিবরণ এখানে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে সামাজিক মর্যাদা, এবং তারপরে আমাদের যে 6 নম্বর সেকশন, সেই 6 নম্বর সেকশনে আমাদের যে রয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। আমাদের এই 6 নম্বর সেকশনের যে প্রথম পয়েন্ট রয়েছে সেই প্রথম পয়েন্টে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। অর্থাৎ তোমার পরিবারে যতগুলি বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলির এখানে যে কোন স্কুলে পড়াশোনা করে, বিদ্যালয়ের নাম, এইসব এখানে নথি জমা দিতে হবে।
তো আমরা দেখে নেব যে কি দেওয়া রয়েছে। প্রথমে দেখা রয়েছে সদস্য নাম্বার। এখানে সদস্য নাম্বারে প্রথম এখানে যতগুলি শিশু রয়েছে, যতগুলি বাচ্চা রয়েছে, ততগুলি বাচ্চার এখানে বিবরণ দিতে হবে। প্রথমে এখানে বলা রয়েছে শিশুর নাম, অর্থাৎ এখানে যে বাচ্চাটি এখানে বিবরণ দেবে সে বাচ্চা এখানে প্রথম নাম দিতে হবে। তারপরে এখানে শ্রেণী অর্থাৎ কোন ক্লাসে পড়ে দিতে হবে। তারপরে বিদ্যালয়ের নাম দিতে হবে। তারপরে দিতে হবে ধরন, অর্থাৎ বিদ্যালয়ের ধরন, অর্থাৎ কোন স্কুলে পড়ছে, অর্থাৎ সে সরকারি বা বেসরকারি স্কুলে পড়ছে। এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর বিদ্যালয়। যদি এইগুলি হয় তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপরে যদি বেসরকারি হয় তাহলে বেসরকারি বিদ্যালয়ে টিক চিহ্ন দিতে হবে। যদি স্বীকৃত মাদ্রাসা হয় তাহলে মাদ্রাসা টিক চিহ্ন দিতে হবে। এবং অন্যান্যতে যদি হয় তাহলে অন্যান্যতে এখানে কোন স্কুলে পড়ছে সেগুলি ঠিক করে। যদি অন্যান্যর মধ্যে এখানে দেওয়া রয়েছে, ধরো অন্যান্য মধ্যে এখানে দেওয়া রয়েছে যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং, এসব যদি করে তাহলে এখানে অন্যান্যতে ওপেন স্কুলিং কিংবা হোম স্কুলিং এখানে লিখে দিতে হবে। এরকম প্রতিটি শিশুর যতগুলি শিশু রয়েছে তোমার বাড়িতে, প্রতিটি শিশু কোন স্কুলে পড়াশোনা করে, কোন ক্লাসে পড়াশোনা করে, শিশুর নাম এবং সেই বিদ্যালয়টি কোন ধরনের সেগুলি এখানে ফিল আপ করে জমা দিতে হবে। এখানে সবগুলি ফিল আপ করতে হবে। তারপরে আমাদের যে 2 নম্বর পয়েন্ট রয়েছে সেখানে বলা আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ তোমাদের বাড়িতে যে সমস্ত শিশু রয়েছে সেই সমস্ত শিশুগুলি টিকাকরণ হয়েছে কিনা সেগুলি এখানে ফর্ম ফিল আপ করে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে যে শিশু সদস্য 1 অর্থাৎ প্রথম নম্বরে যে শিশুটি রয়েছে, যে শিশুটির বাচ্চাটি রয়েছে, সেই শিশুটির যেটি এখানে বলা হয়েছে প্রথম যে পয়েন্ট সেটি বলা হয়েছে হ্যাঁ টিকাকরণ করা সম্পূর্ণ হয়েছে অথবা শুরু হয়েছে। যদি টিকাকরণ করা শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। এবং যদি টিকাকরণ সম্পূর্ণ হয়নি তাহলে এখানে যে টিকাকরণ করা হয়নি এটিতে টিক চিহ্ন দিতে হবে। এরকম প্রতিটি শিশুর টিকাকরণ হয়েছে কিনা সেগুলি এখানে বিষয় তথ্য এখানে দিতে হবে। 6 নম্বর সেকশন, সেই 6 নম্বর সেকশনের যে বলা হয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, অর্থাৎ সরকারি প্রকল্পের কোনো প্রকল্পে সুবিধা পাচ্ছেন কিনা সেই সম্পর্কে এখানে বলতে হবে। তো এখানে বলা হয়েছে যে প্রথম যে পয়েন্ট বলা হয়েছে সেটি বলা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ আপনার যে ডিবিটি লিঙ্ক সেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনি কি কোনো সরকারি টাকার কোনো প্রকল্প পাচ্ছেন। এখানে যদি প্রকল্প পান তাহলে এখানে প্রকল্পের নাম এখানে দিতে হবে, এবং যদি না পান তাহলে এখানে না দিয়ে টিক চিহ্ন দিতে হবে। এবারে এবং শেষ পয়েন্টে চলে এসেছি। এখানে বলা হয়েছে স্বঘোষণা ও সম্মতি। এখানে কি বলা হয়েছে না আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য এবং আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা ও সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি তুমি কোনো নথি ভুল দাও বা নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় ভুল দাও তাহলে তোমার যে সামাজিক সুরক্ষা সেই সামাজিক সুরক্ষা বাদ পড়ে যাবে। এখানে যদি তুমি সম্মত হয় তো এখানে সম্মত তোমাকে ঠিক চিহ্ন দিতে হবে এবং তারপরে তোমার এখানে স্বাক্ষর করতে হবে। এইভাবেই অন্নপূর্ণা ভান্ডারের 12টি পেজের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে। এবং ভিডিওটি অবশ্যই একটু বড় হয়ে গেল, কিন্তু ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ না দেখলে ফর্ম ফিল আপে ভুল হবে এবং ফর্ম ফিল আপে ভুল হলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। ছিল অন্নপূর্ণা ভান্ডারের সম্পূর্ণ তথ্য। এবং যদি কোনো তথ্য বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। এটাই ছিল আজকের ভিডিও। এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।